স্যার। আরে কৃষ্ণ, এসো, বসো বসো। তা কি খাবে বলো, চা না কফি? না স্যার, কিছু খাবো না। বেশ, আচ্ছা শোনো, তোমাকে নতুন একটা কেসের জন্য একটু হাওড়া যেতে হবে। হ্যাঁ স্যার, মুখার্জি বলছিল। কি যেন নাম, মৈনাক রায়চৌধুরী। উনি নাকি নিজেকে সারথি বলে দাবি করে। হ্যাঁ, কিন্তু আইনের চোখে উনি একজন দাগী আসামি। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে ওই স্কাউন্ড্রেলটা। তাই আমি চাই এই কেসটা তুমি হাতে নাও। কিন্তু স্যার, সুমিত দাসের কেসটা তো এখনও সলভ হয়নি। নারী পাচারের সাথে যুক্ত থাকার কারণে ওকে অ্যারেস্ট করেছি ঠিকই, কিন্তু ওকে তো এখনও জিজ্ঞাসাবাদ করা বাকি আছে। ওর পেছনের কারা কারা আছে, নারী পাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, সেই সব তো এখনও কিছুই জানতে পারিনি। এমন অবস্থায় কি আমার এই কেসটা ছেড়ে অন্য একটা কেসের দায়িত্ব নেওয়া ঠিক হবে? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সুমিত দাসের কেসটা এখন মুখার্জি সামলে নেবে। আর তাছাড়া সুমিত দাস তো এখন ধরা পড়ে গেছে, এখন তো শুধু জিজ্ঞাসাবাদ, এটুকু মুখার্জি সামলে নিতে পারবে। তাই তুমি সুমিত দাসের কেসটা ছেড়ে এখন মৈনাক রায়চৌধুরীর কেসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করো। ওকে স্যার। এই হচ্ছে মৈনাক রায়চৌধুরীর কেসের ফাইল। এখানে ওর সম্পর্কে সমস্ত কিছু তথ্য দেওয়া আছে, ঠিক আছে? এটা ধরো, আর তুমি কালকেই হাওড়া রওনা হয়ে যাও, ঠিক আছে? ওকে স্যার, আসছি। মুখার্জি। বলুন স্যার। শোনো, ডিআইজি স্যারের সাথে কথা হয়ে গেছে। আমাকে কালকে হাওড়া যেতে হবে মৈনাক রায়চৌধুরীর কেসটার জন্য। সুমিত দাসের কেসটার দায়িত্ব তোমাকে দেবে ডিআইজি স্যার। একটু দেখে নিও, আর আমাকে ফোনে জানিও এই কেসটা কত দূরে গেল। ওকে স্যার। রুক্মিণী, রুক্মিণী। হ্যাঁ বলো, কি হয়েছে? ব্যাগ গুছিয়ে নাও, আমাদের হাওড়া যেতে হবে। উফ, একটা জায়গায় যদি কয়েকটা মাস একটু শান্তিতে থাকতে পারি। কি করবে বলো, পুলিশকে বিয়ে করেছো, এটুকু তো সহ্য করতেই হবে। সেই, আর কি করা যাবে। তা কখন যাচ্ছি আমরা? কাল ভোর 5টা। নমস্কার স্যার, আমি দেবজিৎ দাস, ছোট করে ডিজে দাস। আর ইনি? কারণ নাম ঠিকানা পরিচয় জানার মতো সময় আমার কাছে নেই। ডিআইজি স্যার যে দায়িত্ব দিয়ে আমায় এখানে পাঠিয়েছে, সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করার পর যদি সময় থাকে তাহলে বাকিদের পরিচয় জেনে নিলাম। এখন কাজের কথায় আসি। মৈনাক রায়চৌধুরী পুলিশের চোখে একজন দাগী আসামি। কয়েক মাস হলো যিনি পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়েছে। আপনাদের সেই নিয়ে কোনো চিন্তা আছে বলে তো মনে হয় না। না মানে স্যার, মৈনাক রায়চৌধুরীর কেসটা তো শান্তনু রায়চৌধুরীর দায়িত্বে ছিল। জানি, সব জানি আমি। আর আমি এটাও জানি যে ওই শান্তনু রায়চৌধুরী আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক, একজন মানসিক বিকারগ্রস্ত এবং নেশাগ্রস্ত একটা মানুষ। ওই রকম একটা ফালতু লোক যখন একটা গুরুত্বপূর্ণ কেসের দায়িত্বে আছে, তখন আপনাদেরও সেই কেসে যুক্ত থাকতে হতো। আপনারা যদি একটু সচেতন থাকতেন তাহলে মৈনাক রায়চৌধুরী আপনাদের চোখে ধুলো দিয়ে পালাতে পারতো না। যাই হোক, যা হয়ে গেছে তা ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই। আগামী 1 মাসের মধ্যে মৈনাক রায়চৌধুরীকে আমাদের খুঁজে বার করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আপনি মেঘা তো? হ্যাঁ, কেন বলুন তো? মৈনাক রায়চৌধুরী তো আপনার বয়ফ্রেন্ড হয়, তাই না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে? আমি কৃষ্ণদেব চ্যাটার্জি। মৈনাক রায়চৌধুরীর কেসটা এখন আমার দায়িত্বে, তাই আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য এসেছি। আমি আশা করব আপনি আমার সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবেন। ওকে, বলুন কি জানতে চান। মৈনাক রায়চৌধুরী যে জেল থেকে পালিয়েছে সেটা নিশ্চয়ই জানেন আপনি। চুপ করে থাকবেন না ম্যাডাম, প্লিজ বলুন। শুনেছি। কার থেকে শুনলেন? কে বলেছে? মৈনাক? মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি এটাই বলতে চাইছি যে মৈনাকবাবু জেল থেকে পালিয়ে যাওয়ার পর আপনার সাথে আর কোনো যোগাযোগ করেনি? না। কেন মিথ্যে বলছেন ম্যাডাম? পুলিশের কাছে প্লিজ কিছু লুকাবেন না। লুকাবো কেন? যেটা সত্যি সেটাই বললাম। ও জেল থেকে পালিয়ে যাওয়ার পর ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। ওকে, এটা আমার নাম্বার। মৈনাক যদি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বা আপনাকে ফোন করে তাহলে আমাকে সেটা জানাবেন। ওকে। আমি আশা করব আপনি আমাদের সাহায্য করবেন। আপনি সাহায্য করলে আপনার বয়ফ্রেন্ডের শাস্তি অনেক কম হবে। এখন চলি, দরকার হলে আবার জিজ্ঞাসাবাদের জন্য আসতে পারি। হ্যালো। হ্যালো স্যার, শুনলাম আপনি আমাকে ধরার দায়িত্ব নিয়েছেন। কে বলছেন আপনি? আমি বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নতশীল। মানে?
মৈনাক মৈনাক রায় চৌধুরী ওরফে সারথী। ও আচ্ছা, তুমিই সেই মাল। ভালোই করেছো ফোন করে। তোমাকে একটা কথা জানিয়ে দিই, যদি নিজে থেকে ধরা দাও শাস্তি অনেক কম হবে তোমার। আর যদি আমাকে ছোটাতে বাধ্য করো তাহলে তুমি ভাবতেও পারছো না ঠিক কী শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। ধরা তো আমি দেব না স্যার, পারলে ধরে নি। শুধু একটাই কথা বলবো, বাঁচতে চাইলে বাঘের সামনে আসবেন না। তোমার মতো কত বাঘকেই খাঁচায় ভরলাম মৈনাক, তুমি আর এমন কি। সার্কাসের বাঘ আর জঙ্গলের বাঘকে গুলিয়ে ফেলবেন না স্যার। আর আহত বাঘ তো আরো বেশি ভয়ঙ্কর। বাঘ শিকার করতে গিয়ে আপনিই শিকার হয়ে গেলেন, সেটা দেখতে ভালো লাগে কি, তাই একটু সাবধান করে দিলাম। আমার মরার কথা না ভেবে নিজে কিভাবে আমার হাত থেকে বাঁচবে সেটা ভাবো, বুঝলে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মধ্যে কিন্তু একটা আগুন আছে। ওই শান্তনু রায়চৌধুরীর মতো নেতানো মাল না আপনি। খেলতে মজা লাগবে আপনার সাথে। এ কি, পুলিশ কেন আমার বাড়িতে? আপনার পরিচয়? আমি মাধব দেবনাথ, এ বাড়ির মালিক। ও আচ্ছা, মেঘা দেবনাথ কে হয় আপনার? আমার মেয়ে। কিন্তু কেন, কি হয়েছে? তেমন কিছু হয়নি। আপনার মেয়ে কোথায়? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। এ কি আপনি? জিজ্ঞাসাবাদের জন্য আবার আসতে পারি, আগেই তো বলেছিলাম। আবার কি জানতে চান বলুন। গতকাল আমার যে নাম্বারটা দিলাম আপনাকে, সেই নাম্বারটা আপনি ময়নাককে দিয়ে দিয়েছেন, তাই না? কি সব বলছেন আপনি? আমি কেন দিতে যাব? প্লিজ চালাকি করবেন না ম্যাডাম। আমার নাম্বারটা তাহলে কি করে পেলো ময়নাক? কি আশ্চর্য, সেটা আমি কি করে জানবো? আমি আপনার নাম্বার কাউকে দিইনি, আর মৈনাক আমাকে ফোনও করেনি। তাই? ওকে, আপনার ফোনটা দিন। মানে আমার পার্সোনাল ফোন আমি আপনাকে দিতে যাব কেন? পার্সোনাল? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন পুলিশ অফিসার। তদন্তের স্বার্থে আমি আপনার ফোনটা অবশ্যই নিতে পারি। সো কথা বাড়াবেন না, ফোনটা দিন। মৈনাকের কল লিস্ট, নাম্বার সব ডিলিট করে দিয়েছেন, তাই তো? কিন্তু আপনি এইভাবে আপনার বয়ফ্রেন্ডকে বাঁচাতে পারবেন না। ধরা ওকে পড়তেই হবে। ডিজে, ডিজে, বলুন স্যার। এই নাম্বারটা ট্র্যাক করার ব্যবস্থা করো। ওকে স্যার, বাট এটা কার নাম্বার? মৈনাক রায়চৌধুরীর। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি ওর নাম্বার কি করে পেলেন? সেসব পরে বলবো, এখন এই নাম্বারটা ট্র্যাক করার ব্যবস্থা করো। মৈনাক রায়চৌধুরী ঠিক কোথায় লুকিয়ে আছে তাহলেই বোঝা যাবে। হ্যালো, হ্যালো, আমি বলছি। এটা আবার কার নাম্বার? আমার? আবার নতুন নাম্বার? কি করবো আর বলো, আগের নাম্বারটা যদি পুলিশ ট্র্যাক করে। এই নতুন পুলিশ অফিসারটা যে এসেছে ওকে বিশ্বাস নেই কোনো। ও শালা যদি আমার নাম্বার ট্র্যাক করে আমার লোকেশন খুঁজে ফেলে, তাই একটা নতুন নাম্বার নিতে হলো। কি দরকার ছিল তোমার আগের নাম্বারটা থেকে কৃষ্ণদেব চ্যাটার্জিকে ফোন করে নিজের পরিচয় দেওয়ার? আমি তো বারণ করেছিলাম, শুনলে না। আমার থেকে ওনার নাম্বারটা নিলে সেদিন যদি ওনাকে ফোন না করতে, তাহলে তোমার নাম্বারটা উনি জানতেন না, আর তোমাকেও ফোন নাম্বার চেঞ্জ করতে হতো না। আরে মালটার সাথে একবার কথা না বললে বুঝতাম কি করে যে মালটা কেমন। তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। কিন্তু এইভাবে আর কতদিন মৈনাক, আর কতদিন এইভাবে তুমি পালিয়ে পালিয়ে বেড়াবে? আমি বলি কি, তুমি বরং স্যারেন্ডার করো। কৃষ্ণবাবু তো বলেছেন তুমি ধরা দিলে তোমার শাস্তি অনেক কম হবে। না, এত সহজে ধরা দেব না আমি। আর পুলিশের কথা আমি বিশ্বাস করি না। ওরা মুখে এক বলে আর কাজে করে আরেক। শান্তনু রায়চৌধুরীর কথা বলেছিলাম না তোমায়? শালা শুয়োরের বাচ্চা আমাকে বলেছিল ঠিকঠাক সব কথা বললে আমার শাস্তি অনেক কম হবে। শাস্তি কম তো দূরের কথা, অমানুষের মতো মেরেছিল আমায়। আমি যদি সেদিন জেল থেকে না পালাতাম তাহলে জেলের মধ্যেই মনে হয় মেরে ফেলতো আমাকে। সেই থেকে পুলিশ জাতকে আমি আর একটুও বিশ্বাস করি না, একটুও না। আমি ধরা দেব না, পারলে ধরে নিই কামায়। আর আমি তো কোনো অপরাধ করিনি। যেই অমানুষগুলোর জন্য আমার ভাই মারা গিয়েছিল সেগুলোকে আমি খুন করেছিলাম বলে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল। কিন্তু যাদের ফাঁদে পড়ে রোজ কত শিক্ষিত বেকার ছেলে আত্মহত্যা করছে, সেই সমস্ত গান্ডুদের অ্যারেস্ট করার ক্ষমতা নেই এই পুলিশ ডিপার্টমেন্টের। আমি সব বুঝতে পারছি, কিন্তু কি দরকার এত ঝামেলার মধ্যে জড়ানোর? আর কার জন্যই বা জড়াবে? তোমার ভাই তো আর নেই, তাহলে এইভাবে পালিয়ে বেরিয়ে কি হবে? আর আমার কথাটা একটু শোনো,
তুমি ধরা দাও পুলিশের কাছে। না, বললাম তো আমি ধরা দেব না। যে যুদ্ধে নেমেছি সেই যুদ্ধের শেষ দিকে ছাড়বো। আমার তো আর হারাবার কিছু নেই, সবকিছু হারিয়ে গেছে আমার। আমার ভাই, আমার চাকরি, আমার বন্ধু বান্ধব সব, এমনকি নিজের বাড়িতে পর্যন্ত যেতে পারি না। একটা সহজ সরল জীবন থেকে আজ আমি এই জায়গায়, একজন সৎ চাকরিজীবী মানুষ থেকে পুলিশের চোখে আজ আমি একজন ক্রিমিনাল। তোমার যদি একজন ক্রিমিনালের সঙ্গে সম্পর্ক রাখতে অসুবিধা হয় তাহলে তুমি এই সম্পর্কটা ভেঙে দিতে পারো, আমি বাধা দেব না। তুমি এটা বলতে পারলে? এতদিন ধরে তোমার সাথে সংসার করার অপেক্ষায় আছি এই কথাটা শুনবো বলে। সংসার 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 তো আমারও করার ইচ্ছা ছিল তোমার সাথে। ধুমধাম করে তোমায় বিয়ে করব, তোমার সাথে সংসার করব, কত কি ভেবেছিলাম। কিন্তু তার আগেই তো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। কিচ্ছু এলোমেলো হয়নি, আমরা করবো তো সংসার। একদিন ঠিক আমাদের সংসার হবে, একটা ছোট্ট সংসার। দেখা যাক সেদিনটা কবে আসে। মেঘা, কোথায় গেলি মা? আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি বাবা ডাকছে, পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা, আমায় ডাকছিলে? এই ছবিটা দেখ, কেমন লাগছে বল? কে এটা? তোর হবু বর। কি কি বলছো সব তুমি? আরে এতে এত অবাক হওয়ার কি আছে? মেয়েরা বড় হলে সব বাবারাই মেয়ের বিয়ের ব্যবস্থা করে। বিয়ে? একে? হ্যাঁ, কেন পছন্দ হয়নি? আরে ও খুব ভালো ছেলে, ব্যাংকের ম্যানেজার, তোর সাথে খুব ভালো মানাবে। বাবা, তুমি খুব ভালো করেই জানো যে আমি মৈনাককে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তারপরও আমার জন্য এরকম বিয়ের সম্বন্ধ দেখার কি কোনো মানে আছে? হ্যাঁ মানে আছে, কারণ মৈনাকের সাথে আমি তোমার বিয়ে দেব না। বাবা, কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি জানি তুমি মৈনাককে ভালোবাসো। আমিও একটা সময় মৈনাকের সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। মৈনাক এখন একটা ক্রিমিনাল, একটা জেল পালানো আসামি। পুলিশ ওকে খুঁজছে, যে কোনোদিন ও ধরা পড়বে। সারাটা জীবন হয়তো জেলেই পচে মরতে হবে। এইরকম একটা ছেলের সাথে তোমার বিয়ে দেব? এটা কি সম্ভব? কোনো বাবা পারে তার মেয়েকে এইরকম একটা ছেলের হাতে তুলে দিতে? বাবা, তুমিও বাকিদের মতো মৈনাকে ক্রিমিনাল ভাবছো? হ্যাঁ ভাবছি। মৈনাকের সাথে আমি তোমার বিয়ে দেব না। যখন যেটা বলেছো সেই আবদার আমি মেনে নিয়েছি, কিন্তু এখন এটা আমি মানতে পারছি না। আমি যার সাথে বিয়ে দেব তোমাকে তাকেই বিয়ে করতে হবে, আর এটাই ফাইনাল। হ্যালো হ্যালো মিস্টার কৃষ্ণদেব চ্যাটার্জি, সারথি বলছি। হ্যাঁ, গলা শুনেই বুঝতে পেরেছি। এটা কার নাম্বার? নতুন নাম্বার নিলে নাকি? কি করব বলুন? আমাকে ধরার জন্য আপনি আমার আগের নাম্বারটা নিশ্চয়ই ট্র্যাক করার ব্যবস্থা করেছেন। আমি জানি আপনি করবেন। তাই তো নতুন একটা নাম্বার নিতে হলো আমাকে। বুদ্ধি আছে দেখছি মাথায়, কিন্তু কতবার তুমি নাম্বার চেঞ্জ করবে মৈনাক? একবার না একবার ধরা তো তোমায় পড়তেই হবে। আপনি যতবার আমায় ধরার চেষ্টা করবেন আমি ততবার আপনাকে ফাঁকি দিয়ে পালাবো, তাও আপনার নাকের ডগা থেকে। আচ্ছা এখন রাখি, বুঝলেন? একটা কল ঢুকছে, পরে আবার কথা বলবো আপনার সাথে। ডিজে ডিজে, বলুন স্যার। মৈনাক রায়চৌধুরীর নাম্বারটা ট্র্যাক করেছিলে? হ্যাঁ স্যার, কিন্তু সিম কার্ড অফ আছে বলে লোকেশনটা জানা যায়নি। আচ্ছা ঠিক আছে, তুমি এই নাম্বারটা এবার ট্র্যাক করার ব্যবস্থা করো। এটা মৈনাক রায়চৌধুরীর আরও একটা নাম্বার। ও বললো ওর ফোনে একটা কল ঢুকছে, মানে সিমটা এখনও অন আছে। সিমটা অন থাকার মধ্যে নাম্বারটা ট্র্যাক করতে হবে, বুঝলে? কুইক, এক্ষুনি নাম্বারটা ট্র্যাক করার ব্যবস্থা করো, যাও। ওকে স্যার। হ্যাঁ মেঘা বলো। আরে আমি কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছো না? কার সাথে কথা বলছিলে? কৃষ্ণদেব চ্যাটার্জির সাথে। তুমি আবার ওনাকে ফোন করেছিলে? তুমি এভাবেই কোনোদিন ধরা পড়ে যাবে, দেখো। আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না আমার। তোমার সাথে কথা বলার পরেই আমি এই নাম্বারটা বন্ধ করে দেবো। এখন তাড়াতাড়ি বলো কি জন্য ফোন করেছিলে? বাবা আমার জন্য ছেলে দেখছে, আমার বিয়ে ঠিক করছে। বাবার এক বন্ধুর ছেলে ব্যাংকের ম্যানেজার, তার সাথে। তোমার আমার সম্পর্কটা জানার পরেও যে বাবা এরকম করবে আমি ভাবতেও পারিনি। অথচ এই বাবাই একটা সময় আমাকে বলেছিল যে মৈনিকের সাথে এবার বিয়েটা করে ফেল। পরিস্থিতি অনেক কিছু বদলে দেয় মেঘা। তখন আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই একটা চাকরি করতাম, একটা সুন্দর জীবন ছিল আমার। তাই তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছিল। কিন্তু এখন আমার জীবন সম্পূর্ণ আলাদা।
তাই এখন তোমার বাবার আমাদের সম্পর্কটা মেনে না নেওয়াটাই স্বাভাবিক। কোন বাবা চায় বলো তার মেয়েকে একজন ক্রিমিনালের সাথে বিয়ে দিতে? তুমি একটা কাজ করো, তুমি বরং তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও, ভালো থাকবে। আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। শোনো, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি, তোমার সাথে থেকে যাওয়ার জন্য আমি তোমায় ভালোবেসেছি। যদি অন্য কাউকে বিয়ে করার হতো তাহলে অনেক আগে করে নিতে পারতাম। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, সরি, আর রাগ করতে হবে না। তুমি প্লিজ কিছু একটা করো, আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারবো না। আচ্ছা দাঁড়াও, দেখছি কি করা যায়, একটু ভাবতে দাও আমাকে। স্যার, মৈনাক রায়চৌধুরীর ফোন নাম্বারটা ট্র্যাক করা গেছে আর লোকেশনটাও জানা গেছে। গুড, ভেরি গুড। লোকেশনটা কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? আসছি। খিদে পেয়েছে খুব, খেতে দাও। হ্যাঁ, তুমি ফ্রেশ হও, দিচ্ছি। হ্যাঁ মুখার্জি বলো, কি খবর ওই দিকের? মুখ খুলেছে সুমিত? না স্যার, সুমিত দাস জেল থেকে পালিয়েছে। হোয়াট? কি করে? ডিআইজি স্যারকে বলেছো? ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ কৃষ্ণ বলো। হ্যালো স্যার, স্যার মুখার্জি এইমাত্র ফোন করেছিল, সুমিত দাস নাকি জেল থেকে পালিয়েছে। কি? ও মাই গড। স্যার আমি এই জন্যই সুমিত দাসের কেসটা সলভ না করা পর্যন্ত অন্য কোনো কেসে হাত দিতে চাইছিলাম না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। স্যার আমি কি সুমিত দাসের কেসটা আবার হাতে নেব? আরে না না, তুমি মৈনাক রায় চৌধুরীর কেসটাই দেখো, এদিকটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এদিকটা আমি দেখছি। তুমি ওইদিকে মন দাও। মৈনাক রায় চৌধুরীকে কিন্তু ধরতেই হবে। ওকে? ওকে স্যার। আই, খেতে এসো। হ্যাঁ আসছি। কি হয়েছে? একটু চিন্তিত মনে হচ্ছে। আরে আর বলো না, সুমিত দাস নাকি জেল থেকে পালিয়েছে। কি বলছো গো? আমার মনে হচ্ছে কিছু একটা আড়াল করার চেষ্টা চলছে। মানে সুমিত দাসের পেছনে নিশ্চয়ই বড় কোনো নাম আছে, সেই জন্য ওকে জিজ্ঞাসাবাদ করার আগেই ও পালিয়ে গেল না ওকে পালাতে কেউ সাহায্য করলো? আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কেউ যুক্ত নেই তো এসবের সঙ্গে? কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, সেসব পরে ভেবক্ষণ, এখন খেয়ে নাও, দেখিনি খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ খাচ্ছি, 1 মিনিট। হ্যালো মুখার্জি, বলছি সুমিত দাসের ফোন নাম্বারটা তো নেওয়া হয়েছিল না ওকে অ্যারেস্ট করার সময়? হ্যাঁ স্যার। আচ্ছা এক কাজ করো তো, তুমি সুমিত দাসের ফোন নাম্বারটা আমায় হোয়াটসঅ্যাপ করো। ওকে স্যার। ডিজে, এই নাম্বারটা ট্র্যাক করার ব্যবস্থা করো। শোনো, নাম্বারটা অফও থাকতে পারে, বাট যখন অন হবে তখনই ট্র্যাক করবে, ঠিক আছে? মেঘা মা, কি হয়েছে বলো? আমার উপরে এখনো রাগ করে আছিস মা? আরে বাবারা যা করে মেয়েদের ভালোর জন্যই করে, বুঝলি? এখন বুঝতে পারছি না, কিন্তু পরে ঠিক বুঝবি। আচ্ছা শোন, জন্মাষ্টমীর দিন ছেলের বাড়ির থেকে তোকে দেখতে আসছে, তুই একটু সেজেগুজে থাকিস, কেমন? হ্যাঁ, যদিও আমার মেয়ে এমনিই দেখতে সুন্দর, সাজগোজ না করলেও তোকে ছেলের বাড়ির থেকে লোক এমনিই পছন্দ করবে। আমি এই বিয়েটা করতে চাই না বাবা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হরে কৃষ্ণ, তাই বললে হয় মা? মেয়ে হয়ে যখন জন্মেছিস বিয়ে তো করতেই হবে। বিয়ে তো করবো না বলছি না, করবো তো বিয়ে, কিন্তু সেটা আমার পছন্দের ছেলেকে। চুপ! এই ব্যাপারে আমি এর একটা কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। মৈনাককে ভুলে যাও। স্যার, আপনি যে নাম্বারটা ট্র্যাক করতে দিয়েছিলেন সেই নাম্বারের লোকেশনটা জানা গেছে। কোথায় দেখাচ্ছে লোকেশনটা? বহরমপুরে। এতক্ষণে ফোন করার সময় হলো তোমার? সেই কখন থেকে ফোন করছি, ফোনটাও তো সুইচ অফ করে রেখেছো। কি করবো বলো, তোমায় সেদিন বললাম না যে কৃষ্ণদেব চ্যাটার্জি আমার উপর সবসময় নজর রাখছে। আমি শিওর উনি আমার ফোন নাম্বারটা হয়তো ট্র্যাক করার ব্যবস্থা করছেন, সেই জন্য তো ফোনটা সবসময় অন করে রাখতে পারছি না। যাই হোক, বলো তুমি ফোন করেছিলে কেন, কি হয়েছে? আরে বাবা যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছে, সেই ছেলেটা বাড়ি থেকে আমাকে দেখতে আসছে জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমী? মানে তো আর বেশি দিন নেই হাতে। না, ওই জন্যই তো বলছি, তুমি প্লিজ কিছু একটা করো এবার, দরকার হলে আমাকে নিয়ে পালিয়ে যাও। পালিয়ে কোথায় নিয়ে যাব তোমায়? আমি নিজেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছি, এর মধ্যে তোমাকে কি করে আমি নিয়ে আসবো? আমি কিচ্ছু জানি না, আমি বিয়ে করতে চাই না, প্লিজ ময়না তুমি কিছু একটা করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। রুক্মিণী, আরে কি হলো? আমাকে ঘরের মধ্যে বসিয়ে দরজা আটকে দিলে বাইরে থেকে। কি করছো তুমি? চুপচাপ বসে থাকো, একটু পরেই দরজা খুলে দেবো, চিন্তা নেই। আরে কি করছো সেটা তো বলবে। আর 2 মিনিট ওয়েট করো, তারপর নিজেই দেখতে পাবে সব। উফ,
কি যে করছো? এ কি চোখ বাদলে কেন আমার? রুক্মিণী, তুমি কি করছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাও এবার চোখ খোলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে কৃষ্ণ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো সারপ্রাইজটা? ভীষণ ভালো। মানে আমি কি বলবো বুঝতে পারছি না। তুমি যে কি করে এত কিছু মনে রাখো। আরে তোমার জন্মদিন মনে রাখা খুবই সহজ। জন্মাষ্টমীর দিন তুমি হয়েছিলে বলেই তো তোমার নাম কৃষ্ণ রেখেছিলেন শাশুড়ি মা। সেই জন্যই জন্মাষ্টমী আসলেই তোমার জন্মদিনের কথাও মনে পড়ে যায়, বুঝলেন? হ্যাঁ ম্যাডাম, বুঝলাম। আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আয় আয়, আয়, আয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কোনো অসুবিধা হয়নি। আয় আয়, বস বস, বসুন বৌদি, বসুন বৌদি। তুমিও বসো বাবা। কই রে চাপা, আরে চা জল খাবারের ব্যবস্থা কর। কই, তোর মেয়েকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তোরা বস, তোরা বস, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। মেঘা, এ কি তুমি এখনো রেডি হওনি? আমি তো তোমাকে আগেই বলেছিলাম বাবা যে আমি বিয়ে করব না। একদম চুপ থাকবি, বেশি কথা না বলে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে আসবি। এই তো চা জল খাবার চলে এসছে, তোরা শুরু কর, ও এক্ষুনি চলে আসবে। আমার ভালোবাসাকে অন্য কারোর হাতে তুলে দিতে চাইছেন শ্বশুর মশাই? এই কে রে? আপনার জামাই মৈনাক। এ কি তুমি, তুমি কি করে এলে? কেন পায়ে হেঁটে? যেই পায়ে হেঁটে এখানে এসেছো সেই পায়ে হেঁটে ফিরে যাও, গেট আউট। তা বললে কি হয় শ্বশুর মশাই? আপনি আমার ভালোবাসাকে অন্য কারোর হাতে তুলে দেবেন আর আমি চুপচাপ বসে দেখবো? এতটা ভালো ছেলে আমি নই। শোনো হে ছোকরা, তোমার চরিত্র কেমন এখন সবাই জানে সেটা। এই এনার ছেলের সঙ্গে আমি মেঘার বিয়ে ঠিক করেছি। ওমা, আপনারা এখনো বসে এই শুনলেন না আমি মেঘাকে ভালোবাসি? আপনাদের বাড়ির বউও হচ্ছে না। এই ভাই, তুমি বরং অন্য কোথাও ট্রাই করো। হ্যাঁ বাবা, আমার বিয়ে হবে না? হবে বাবা, হবে। তোমার সঙ্গেই মেঘার বিয়ে হবে। কি যে বলো তুমি। শোনো, চুপচাপ এখান থেকে চলে যাবে, বেশি বাড়াবাড়ি করবে না। হ্যাঁ ঠিকই তো, একটা গুন্ডা। ওকে ওকে ঘাট ধরে বার করে দাও। চুপ! বাড়াবাড়ির এখনই কি দেখেছেন? সবে তো শুরু, এখনো অনেক বাড়াবাড়ি দেখার বাকি আছে। মেঘা, মেঘা, কোথায় তুমি? আমি নিতে এসেছি তোমায়। মৈনাক, তুমি তুমি এসেছো? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো। মৈনাক, তোমাকে আবারও বলছি, বেশি বাড়াবাড়ি করো না। আর তোমার সাহস তো কম নয়, একটা দাগি আসামি হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো। ওকে আমি নিয়ে যাবই শ্বশুর মশাই। পৃথিবীর কোনো শক্তি আজ আমায় আটকাতে পারবে না। আর তাছাড়া আপনার মেয়ের এই বিয়েতে মত নেই। আপনি আপনার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ে আমায় ভালোবাসে। ভালোবাসা? একটা ক্রিমিনাল যার ভবিষ্যতের ঠিক নেই, সে আবার ভালোবাসার কথা বলে? ও ক্রিমিনাল হলে আপনি কি মিস্টার মাধব দেবনাথ? মানে কি বলতে চাইছেন আপনি? আমি যা বলতে চাইছি আপনি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন মাধববাবু। মৈনাক তো কোনো অন্যায় করেনি, ও শুধুমাত্র ওর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। তা সত্ত্বেও আজ আইনের চোখে একজন দাগি আসামি। কিন্তু আপনি তো সরাসরি ক্রাইমের সাথে যুক্ত, তাহলে আপনিও তো একজন দাগি আসামি। হোয়াট? এসব এসব কি বলছেন আপনি? আমি যা বলছি একদম ঠিক বলছি। সুমিত আমার কাছে সবটা স্বীকার করেছে। সুমিত মানে? কোন সুমিত? সুমিত দাস, আপনার নারী পাচার চক্রের সঙ্গে যে যুক্ত ছিল। নারী পাচার মানে? কিসব বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আপনার বাবা গাড়ি শোরুমের মালিক হওয়ার পাশাপাশি নারী পাচারের সঙ্গে যুক্ত। কি বাবা, উনি এসব কি বলছেন? সব মিথ্যে মা, সব মিথ্যে। ওরা আমাকে ফাঁসাতে চাইছে। কৃষ্ণদেব চ্যাটার্জি মিথ্যে কথা বলে না, আর এমনি এমনি কাউকে ফাঁসায়ও না। শুনুন মেঘা দেবী, সবটাই খুলে বলি আপনাকে তাহলে। সুমিত দাস, যিনি আপনার বাবার সঙ্গে নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, আমি ওকে অ্যারেস্ট করি। কিন্তু ওকে জিজ্ঞাসাবাদ শুরু করার আগেই টিআইজি স্যার আমাকে মৈনাকের কেসের দায়িত্ব দিয়ে দেয়। তাই আমাকে হাওড়া চলে আসতে হয়। হাওড়ায় আসার কিছুদিন পর জানতে পারি সুমিত দাস জেল থেকে পালিয়েছে। আমার মনে খটকা তৈরি হয়। আমার মনে হয় কোনো বড় নাম এই নারী পাচারের সঙ্গে যুক্ত আছে, এবং পুলিশ ডিপার্টমেন্টের কেউ এই নারী পাচারের সঙ্গে যুক্ত আছে, আর সেই সুমিতকে জেল থেকে পালাতে সাহায্য করেছে। কিন্তু আমি যেহেতু এই কেসের দায়িত্বে ছিলাম না, তাই আমি অফিসিয়ালি কিছু করতেও পারছিলাম না। তখন আমি আপনার বয়ফ্রেন্ড মৈনাকের সাহায্য নিই। হ্যালো। হ্যালো স্যার, আমি বলছি। আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম,
আগে যে দুটো নাম্বার থেকে ফোন করেছিলে সেই দুটো নাম্বারে কল করে দেখলাম সুইচ অফ বলছে। কি আর করব বলুন স্যার, আপনার কাজ যেমন আমাকে খুঁজে বের করা, আর সেই জন্য আপনি সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমারও তো তেমনি আরো অনেক কাজ থাকে, সেই জন্য তো সব সময় আপনার সঙ্গে আমি লেগে থাকতে পারবো না, তাই না? তোমার লোকেশন আমি জেনে গেছি মৈনাক। তুমি দ্বিতীয়বার যে নাম্বার থেকে আমায় কল করেছিলে সেই নাম্বার ট্র্যাক করে তোমার লোকেশন জানতে পেরেছি। তুমি মুর্শিদাবাদে আছো, কিন্তু চিন্তা নেই, তোমায় আমি অ্যারেস্ট করবো না যদি তুমি আমায় একটা কাজে সাহায্য করো। কি কাজ? তোমার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে খুলে নাও। তারপর তোমাকে আমি একটা লোকের ছবি পাঠাবো। লোকটার নাম সুমিত দাস। ও নারী পাচারের সঙ্গে যুক্ত। মালটা নিজের বউকেও পাচার করে দিতে চেয়েছিল। ও এখন বহরমপুরে গা ঢাকা দিয়ে আছে। ওই লোকটাকেই তোমায় খুঁজে বার করতে হবে। আমার খুঁজে বের করতে হবে? না মানে এই কাজটার জন্য আমার সাহায্য কেন লাগবে আপনার? আপনি আপনার পুলিশ ফোর্সকে কাজে লাগিয়েই তো ওই লোকটাকে ধরতে পারবেন। সমস্যাটা তো ওখানেই মৈনাক। ব্যাপারটা হচ্ছে এই সুমিত দাসের কেসটা এখন আমার দায়িত্বে নেই, তাই আমি পুলিশ ফোর্সকে কাজে লাগিয়ে কিছু করতে পারবো না। তাই আমার তোমার সাহায্য লাগবে। অফিসিয়ালি এখন আমি আর এই কেসের দায়িত্বে না থাকলেও আমি এই কেসের শেষ দেখে ছাড়তে চাই। বুঝতে পেরেছি এবার সবটা। তাহলে এবার বলো, সুমিত দাসের এই কেসে সাহায্য করবে তো আমাকে? আমার সারথি হবে? কৃষ্ণের আবার সারথির দরকার হয় নাকি? এটা কলিযুগ মৈনাক, তাই এখানে কৃষ্ণেরও সারথির প্রয়োজন হয়। কিন্তু ওই শালা শান্তনু রায়চৌধুরীকে দেখার পর পুলিশ জাতকে আমার আর বিশ্বাস হয় না। আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে? আমাকে বিশ্বাস করতে পারো তুমি, কারণ আমি কৃষ্ণদেব চ্যাটার্জি, শান্তনু রায়চৌধুরী নই। কে 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 বাইরে? বাইরে কে বল। অতিথিদের তুই তোকারি করতে নেই সুমিত বাবু। কে আপনি? আরে 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 কি আপনি ভয় পাচ্ছেন নাকি? কই, নিজের বউকে যখন পাচার করে দিচ্ছিলেন তখন তো আপনার ভয় লাগেনি? আপনি কি করে জানলেন? কি করে জানলাম? ওরে আমার শুয়োরের বাচ্চা রে। সত্যি করে বলুন তো, আপনি কে? পরিচয় পর্বটা বরং পরে সারা যাবে, এখন হাতে সময় খুব কম। বিলাস পাপাই, আপনার সবকটা পোষা কুত্তাকে খালাস করেই আপনার কাছে এসেছি সুমিত বাবু। এবার আপনি তাড়াতাড়ি ঠিক করুন যে ভদ্রভাবে যাবেন নাকি আধমরা হয়ে। আপনি পুলিশের লোক? আমি পুলিশের শত্রু, সারথি। মানে? চল তোকে বোঝাচ্ছি। খোকা ঘুমোলো, ছেড়ে দিন, জড়লো, ছেড়ে দিন, ওর কি এলো দেশে। ছেড়ে দিন আমাকে। এ বড্ড চেঁচাস তুই। হ্যালো স্যার, হ্যাঁ আপনার মালটাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ এখনো ঠিকই আছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন, তারপর শুভ কাজটা সারা যাবে। তারপর সুমিতকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। প্রথম দিকে ও কিছু বলতে না চাইলেও পরে আমার আর মৈনাকের কাছে মার খেয়ে মুখ খুলতে বাধ্য হয়। ওর মুখে সবটা শুনে আমি এবং মৈনাক দুজনেই অবাক হয়ে যাই। ও সেদিন ঠিক কী কী বলেছিল সেটা আপনারও জানা দরকার মেঘা দেবী। হ্যাঁ আমি জানতে চাই, আমাকে বলুন সবটা। এক মিনিট ডিজে, সুমিত দাসকে এখানে নিয়ে এসো। সেদিন তুই আমাদের যা যা বলেছিলি সেটা আর একবার এখানে সবার সামনে বল। আমি মাধববাবুর নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলাম। আমি ওনার হয়েই কাজ করতাম। শুধু আমি না, আমার মতো অনেকেই ওনার এই নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত আছে। আমার কাজ ছিল ফেসবুকে নানা রকমের ফেক আইডি খুলে মেয়েদের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে তাকে পটিয়ে বাইরে পাচার করে দেওয়া। আমি আমার সেই রাধিকাকেও বাইরে পাচার করে দিতে চেয়েছিলাম, আর সেটা এই মাধববাবুরই কথায়। আচ্ছা শোন, তোর বউটাকেও বুঝলি বাইরে পাচার করে দিবি, প্রচুর টাকা পাবি। কি বলছো বস এসব? আরে ঠিকই বলছি, তোর বউটাকে তো আমি দেখেছি, বয়স কম, ওটাকে দুবাইয়ে পাচার করতে পারলে হেভি টাকা পাবো। ভেবে দেখ কি করবি, বউ গেলে বউ পাবি, আর একটা বিয়ে করে নিলেই হলো। হরে কৃষ্ণ। আমিও টাকার লোভ সামলাতে না পেরে রাজি হয়ে গেলাম মাধববাবুর নোংরা প্রস্তাবে। আমার অগ্নিসাক্ষী করে বিয়ে করা বউকে বিদেশে পাচার করে দিতে চাইলাম।
ছি, ঘেন্না হচ্ছে এখন আমার নিজের ওপর। এই মাধববাবুর অনেক কুকর্মের সাক্ষী আমি। শুধু নারী পাচার না, শিক্ষিত বেকার ছেলেদের মিথ্যে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাদের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়াও ছিল মাধববাবুর আরও এক ইনকামের রাস্তা। এই যে মৈনাকবাবুর ভাই, মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের সারথি ছিল, তেমন এই জীবন যুদ্ধে আমার সারথি তুই। যেই নীলাদ্রি বিশ্বাসকে টাকা দিয়েছিল চাকরির জন্য, সেই নীলাদ্রি বিশ্বাসও তো মাধববাবুরই লোক ছিলেন। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, সত্যি বলছি, আমাকে ছেড়ে দিন প্লিজ। শুধু তাই না, নীলাদ্রি বিশ্বাসকে খুন করার অপরাধে মৈনাকবাবুকে যেই পুলিশ অফিসারটা অ্যারেস্ট করেছিলেন, সেই শান্তনু রায়চৌধুরীও মাধববাবুরই লোক। মাধববাবুর কথাতেই শান্তনু রায়চৌধুরী মৈনাকবাবুকে অ্যারেস্ট করেন। হরে কৃষ্ণ শান্তনু, মাধব দেবনাথ বলছি। হ্যাঁ বলুন। শোনো, একজনকে অ্যারেস্ট করতে হবে। ছেলেটা আমার একজনকে খুন করেছে এবং একটু আগে সেই কথাটা আমার মেয়েকে বলছিল। মেয়ের ফোনটা স্পিকারে ছিল, আমি আড়ি পেতে সব শুনলাম। আচ্ছা, ছেলেটার নাম মৈনাক রায়চৌধুরী। হ্যাঁ, মৈনাক রায়চৌধুরী? বাবা, আমি তো জানতাম না আমার মায়ের আর একটা ছেলেও ছিল। না, জোকসাপাট। হ্যাঁ বলুন। ও সারথি পরিচয় দিয়ে নীলাদ্রিকে খুন করেছে। ওর বাড়ির ঠিকানা আমি জানি, আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। তুমি ইমিডিয়েটলি ওকে অ্যারেস্ট করো। হ্যাঁ, আর একটা কথা, ও যেন জেল থেকে বেরোতে না পারে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আপনি ফোন রাখুন, আমি দেখছি। কিন্তু মৈনাকবাবু জেল থেকে পালিয়ে যাওয়ার জন্য মাধববাবু শান্তনু রায়চৌধুরীর ওপর খুব রেগে যায় এবং শান্তনু রায়চৌধুরীকে কোথায় যে গুম করে দেয় সেটা কেউ জানে না। এখনো পর্যন্ত শান্তনু রায়চৌধুরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। মাধববাবুর এই বেআইনি কাজে আরও একজন যুক্ত ছিল। কে? ডিআইজি অভিরূপ সাহা। কৃষ্ণবাবু যখন আগের বার আমাকে আর আমার মা বোনকে অ্যারেস্ট করেন, তখন ডিআইজি নিজে আমাকে এবং আমার পরিবারকে পালাতে সাহায্য করে। আর এই ডিআইজি এই সব কিছু করেছেন মাধববাবুর বুদ্ধিতেই। এই যে ডিআইজি হরেকৃষ্ণ, সুমিতকে তাড়াতাড়ি জেল থেকে বের করার ব্যবস্থা করো। ওই কৃষ্ণদেব চ্যাটার্জি মালটা কিন্তু খুব সাংঘাতিক। ও যখন সুমিতকে অ্যারেস্ট করতে পেরেছে, তখন আমার কাছে ঠিক পৌঁছে যাবে। তাই সুমিত মুখ খোলার আগে যা করার করো। কি করব সেটাই তো ভাবছি। চ্যাপ্টার ক্লোজ করে দেবো সুমিতের? আরে না না না, সুমিতকে মেরে ফেললে আমার ধান্দাগুলো সব শেষ হয়ে যাবে। ওকে বাঁচিয়ে রেখে কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, তোমাকে কয়েকদিন সময় দিই, আর ওদিকে কৃষ্ণদেব চ্যাটার্জি আমাকে আর তোমাকে জেলে ঘানি টানিয়ে ছাড়ো। আরে তাহলে আপনি বলুন না কি করা যায়। আপনার তো এত শয়তানি বুদ্ধি, একটা বুদ্ধি বার করুন। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। এই কৃষ্ণদেব চ্যাটার্জিকে সুমিতের কেসটা থেকে সরিয়ে দাও, অন্য কেস দিয়ে শহরের বাইরে পাঠিয়ে দাও। কৃষ্ণদেব চ্যাটার্জি এই শহরে না থাকলে তো সুমিতকে বাঁচাতে পারবে নাকি? না এইটুকুও তোমার কম্য না? হ্যাঁ তা পারবো। তাহলে ওই মালটাকে আমার শহরে পাঠিয়ে দাও। হাওড়ায়? হ্যাঁ, মৈনাক তো এখন জেলের বাইরে। ওই মৈনাকের কেসটার দায়িত্ব দিয়ে ও মালটাকে হাওড়া পাঠিয়ে দাও। ও ওইদিকে মৈনাকের কেসটা নিয়ে ব্যস্ত থাকুক, আর তুমি এইদিকে সুমিতকে জেল থেকে বার করে আনো। কৃষ্ণদেব চ্যাটার্জি যেরকম পুলিশ, তাতে ও মৈনাককে ঠিক খুঁজে বার করবে। তারপর মৈনাক থাকবে জেলের ভেতরে আর সুমিত থাকবে জেলের বাইরে। ব্যাস, হরে কৃষ্ণ। একেই বলে এক ঢিলে দুই পাখি মার। হ্যাঁ এই হলো এই হাওড়া শহরের বুকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গাড়ি শোরুমের মালিক মাধব দেবনাথের কুকীর্তির গল্প। ছি বাবা, ছি! আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এরকম। অবাক হচ্ছ না মেঘা? স্বাভাবিক, অবাক হওয়াটাই স্বাভাবিক। আমি আর কৃষ্ণবাবু অবাক হয়ে গিয়েছিলাম সেদিন, যেদিন তোমার বাবার ব্যাপারে এসব কথাগুলো শুনেছিলাম। আর তুমি তো ওনার নিজের মেয়ে। আমি এতদিন কাকে সম্মান করেছি, কাকে বিশ্বাস করেছি, আমি জানি না আমি কি বলবো। আমার কিছু বলার নেই। ছি বাবা, ছি। আপনার জন্য আমার ভাই মারা গেছে। আপনি যদি মেঘার বাবা না হতেন, তাহলে আজ আপনি এখানেই আমার হাতে খুন হতেন। আপনি এখনো পর্যন্ত আমার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আপনি মেঘার বাবা বলে। ছি মাধব, ছি! তুই এই রকম
ভাগ্যি সেনারা ঠিক সময় চলে এসেছিল, না হলে তোর মতো একটা ক্রিমিনালের পরিবারের সঙ্গে বিয়ে দিয়ে তো আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে যেত। ছি! এই চলো, আর এক মুহূর্ত এখানে থাকবো না আমরা। মাধববাবু, আপনি মৈনাককে জেলে ঢোকানোর জন্য আর সুমিতকে জেল থেকে বের করার জন্য ডিআইজি স্যারকে দিয়ে আমাকে এই শহরে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু আপনি বুঝতে পারেননি যে আপনি আমাকে এই শহরে পাঠিয়ে নিজেই নিজের কবর খুঁড়েছেন। আমি ডিআইজির সাথে একবার কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, থানায় চলুন, ডিআইজি আপনার জন্য অপেক্ষা করছে। থানায় গিয়ে লকআপে বসে ডিআইজি স্যারের সাথে যত খুশি কথা বলবেন। মানে ডিআইজির লকআপে? হ্যাঁ, টাকা দিয়ে আপনি ডিআইজিকে কিনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে পাপেরও পাপ থাকে। ডিআইজির উপরেও তো পুলিশের মাথা আছে নাকি? আর সেই মাথার সাথেই কথা হয়েছে আমার। সেদিন সুমিতের মুখে আপনার কুকর্মের কথা শোনার পর সুমিত আর মৈনাককে সঙ্গে নিয়ে আমি ডিজিপি অনিমেষ গাঙ্গুলির কাছে গিয়েছিলাম। সুমিত ডিজিপিকেও সব কিছু খুলে বলে। তারপর ডিজিপি ডিআইজিকে এবং আপনাকে অ্যারেস্ট করার অর্ডার দেন। এবার চলুন, বেকার ছেলেদের চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের থেকে টাকা নেওয়ার অপরাধে এবং নারী পাচারের সঙ্গে যুক্ত হওয়ার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ডিজে, এনাকে নিয়ে যাও। স্যার, নীলাদ্রি বিশ্বাসকে খুন করে আমিও তো আইন নিজের হাতে তুলে নিয়েছিলাম। আমাকে অ্যারেস্ট করুন। আমি চেয়েছিলাম আমাকে কে পুলিশে ধরিয়ে দিয়েছিল সেটা জানতে, জানা হয়ে গেছে। এবার আপনি আমাকে অ্যারেস্ট করতেই পারেন। আমি আর পারছি না পালিয়ে বেড়াতে। এবার আদালত যা শাস্তি দেবে তা মাথা পেতে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না মৈনাক, তোমার যাতে শাস্তি কম হয় আমি সেই ব্যবস্থাই করব। মৈনাক, এই পাগলি, এই তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে আমি আরো দুর্বল হয়ে পড়বো। মেঘা, চুপ করো, চুপ করো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। স্যার, একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ বলো। ও তো পুরো একা হয়ে গেল, ওর দিকে একটু খেয়াল রাখবেন স্যার। রাখবো। আমি থাকতে তোমার ভালোবাসার মানুষের কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আপনার মতন সারথি পাশে থাকলে আর চিন্তা কিসের। আচ্ছা বেশ, চলো এবার থানায় যাওয়া যাক। হ্যাঁ চলুন।